যদি আপনার হার্ট দুর্বল হয় তাহলে এই এপিসোডটা একা একা দেখবেন না, আমি কিন্তু আগেই বলে রাখছি। আগে হ্যাঁ, আমাদেরই মাথা ঘুরে গেছিল যে কে সে যে এতগুলো খুন করে চলেছে বারবার। তাহলে ভাবুন বাকিদের কি হয়েছিল। এমনটা নয় যে আমাদের লাশ দেখে কিছুই হয় না, হয়, নিশ্চয়ই হয়, কিন্তু লাশ দেখে যখন ডক্টর সালুখে ভয় পেয়ে যান তখন কিন্তু আমাদেরকে সত্যি ভাবনা চিন্তা করতে হয়। আমরা কি সত্যি সত্যি খুন যে করে সেরকম কোনো মানুষকে খুঁজছি, নাকি আমরা খুঁজছি এমন কোনো একটা। প্রথমে এটা বলি যে কি হয়েছিল। যখন প্রথম লাশটা আমরা পাই তখন আমরা কিছু বলতে পারিনি, সবার মুখে যেন তালা বন্ধ হয়ে গেছিল। ওটাকে দেখলে কি বা বলতাম। লাশে যে ক্ষত ছিল সেটা এত ভয়ানক আর গভীর ছিল যে আমরা দেখেই বুঝতে পেরেছিলাম যে এই ক্ষতগুলো কোনো ছুরি বা অন্য কোনো হাতিয়ার দিয়ে হয়নি। এই আঘাতগুলো অন্য কোনো জিনিস দিয়ে করা হয়েছে। আর যখন ডক্টর সালুখে আমাদের বললেন যে এই আঘাতগুলো কোনো একটা জন্তুর দাঁতের, তখন গোটা কেসটাই গন্ডগোল হয়ে গেল। যে এত ভয়ঙ্কর একটা জন্তু যখন খুন করে পালাচ্ছিল তখন তাকে কেউ দেখলো না কি করে? আকাশ থেকে তো টপকে পড়েনি জন্তুটা, আর হাওয়ায় অদৃশ্য হয়ে যেতে পারে না। তাহলে জন্তুটা গেল কোথায়? আর ক্ষতগুলো এত ভয়ঙ্কর আর এত বীভৎস ছিল যে ফ্রেডি বিবেকদের তো মাথা ঘুরে গেছিল। আমরা যতক্ষণে একটা ধাক্কা সামলিয়ে উঠছি ততক্ষণে দ্বিতীয় খুনটাও হয়ে গেল। তখন আমরা একদম নিশ্চিত হয়ে গেলাম যে পাশের জঙ্গল থেকে কোনো জন্তু পালিয়ে শহরে ঢুকছে। সেটা লেপার্ড, শেয়াল, কি জন্তু সেটা আমরা বুঝতে পারছিলাম না। আরও একটা জিনিস আমাদের চিন্তিত করে তুলছিল, যে জন্তুটা মানুষের বাড়ির ভিতরে ঢুকে কেন মারছে, আর লোকজনকে বেছে কেন মারছে, আর খুন করার পরে পালিয়ে যাচ্ছে কেন? লাশটাকে খাচ্ছে না কেন? লাশটাকেও টেনে নিয়ে কেন যাচ্ছে না? এবার আপনারা নিজেরাই দেখুন যে ওই জন্তুটা কি ছিল। এক্সকিউজ মি, আমার ওই ফিল্মটা চাই যেটা, যেটা নিয়ে খুব শোরগোল পড়ে গেছিল। কি নাম ফিল্মটার? বুঝতে পেরেছি আমি। বুদ্ধিমানরা ইঙ্গিতেই বোঝে, এক্ষুনি দিচ্ছি। এই নিন ম্যাডাম, এটা ছিল না? হ্যাঁ এটা। আর আপনার কোন ফিল্মটা চাই? যেটা ম্যাডামের পছন্দ সেটা আমারও পছন্দ। স্যার এই ফিল্মটার তো একটাই কপি আছে আমাদের কাছে, আপনি কোনো অন্য ফিল্ম নিন। না না, ঠিক আছে, ইটস ওকে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই ডিভিডিটা নিতে পারি? আপনি তো শুধুমধু রাগ করছেন। আচ্ছা ছাড়ুন। মাই নেম ইজ অমল, আমি আপনার প্রতিবেশী। প্রতিবেশী? তো প্রতিবেশী হলে কি তাতে গায়ে পড়ার কি আছে? আপনি তো সত্যি রেগে গেছেন দেখছি। এনিওয়েজ, আপনি কি আমার সাথে এক কাপ কফি খেতে যাবেন? দেখুন মিস্টার রোমিও, আমাকে প্লিজ জ্বালাতন করবেন না। আমি বিবাহিতা। তো আপনি ভয় পাচ্ছেন যে কেউ দেখতে পেয়ে যাবে? হোয়াট ডিসকাস্টিং। দেখুন মিস্টার, এই ফাজলামিগুলো এখানে করবেন না, বুঝলেন? তুমি তোমার কাজ করো, বুঝেছো? কি? দেখুন আমার হাত ছাড়ুন, নয়তো কি করবে? কি গো, কি হয়েছে? না না, তেমন কিছু না। কে রে বাবা? মহিমা, তুমি এসেছো নাকি? এই আজকালকার লোকগুলো না নিজেদেরকে কি ভাবে কে জানে। একলা মেয়েকে দেখলেই হয়েছে এদের পেছনে লাগা শুরু। এসব জিনিসপত্র এভাবে। বিজয়,
বিজয়, বিজয় কোথায় তুমি? এই বিজয়টা কোথায় চলে গেল? ফ্রিজের সব জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে। রক্ত। বিবেক, বাড়ির মধ্যে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাবে সব তুলে নাও। সব ডিএনএ স্যাম্পলটাও নিয়ে নাও ফ্রেডি। খুব খারাপভাবে মারা হয়েছে, পুরো শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। শরীরের ক্ষতগুলো দেখে তো মনে হচ্ছে যে এটা কোনো বেশ শক্তিশালী লোকের কাজ। হ্যাঁ, যদি কোনো লোক মেরে থাকে তাহলে মারলোটা কি করে? এই দেখো কি গভীর গভীর ক্ষত, মনে হচ্ছে যে ওর নখগুলো খুবই বড় আর লম্বা। মহিমা দেবী, আমরা জানি আপনার অবস্থা, কিন্তু জিজ্ঞাসাবাদ করতেই হবে। আপনার হাজবেন্ডের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল নাকি? হ্যাঁ, কার সঙ্গে? অমল। অমল? আগে হ্যাঁ, অমল আমাদের পাড়াতেই থাকে। কিন্তু এ তোমার স্বামীকে কেন মারতে যাবে? ওই লোকটা সব সময় আমার পিছু করত, আজ তো সীমা পার করে ফেললো। ও বাজার অব্দি পিছু নিয়েছিল আমার, আমায় উল্টো পাল্টা বললো। এটা জানা সত্ত্বেও যে আপনি বিবাহিত? আগে হ্যাঁ, আর ও নিজেও তো বিবাহিত। তারপর তুমি কি করলে? একটা থাপ্পড় মারলাম ওকে। তো সেজন্যই আপনার মনে হয় যে আপনার উপর বদলা নেওয়ার জন্য ও আপনার হাজবেন্ডকে খুন করে দিয়েছে? বিবেক, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ততক্ষণে আমরা এই অমলের সঙ্গে দেখা করে আসি। আপনারা কারা? আমরা সিএডি থেকে এসেছি। অমল আছে এখানে? অমল? কিন্তু অমল করেছেটা কি? আপনি কে? আমি অমলের স্ত্রী। আপনার স্বামী কি বাড়িতে আছে? কিন্তু কিন্তু অমল করেছেটা কি? ফ্রেডি, বিবেক, বাড়িটাকে ভালো করে চেক করো। আপনি কি জানেন যে আপনার প্রতিবেশী বিজয়ের খুন হয়ে গেছে? ও মাই গড, মহিমার হাজবেন্ডের খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, আর আমরা সন্দেহ করছি যে তাকে খুন আপনার হাজবেন্ড করেছেন। কি? এটা আপনি কি করে বলতে পারেন? চল চল সব কোথায় লুকিয়েছিল এই ভদ্রলোক? বাথরুমে সব। বাথরুমে? মিনাকি, এসব মিথ্যে কথা। তুমি তুমি আমার স্বামীকে মেরেছো। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমার স্বামীকে মেরে ফেললে। আমি তোমাকে বাঁচতে দেব না। খুনি! এক সেকেন্ড, আমার স্বামীকে তুমি মেরে ফেলেছো। মহিমা, এটা তুমি কি করছো মহিমা? মীনাক্ষী, তোমার স্বামী বেশ কিছুদিন ধরে আমায় জ্বালাতন করছিল, আজকে তো সীমাই পার করে দিল। কেন? এমন কি করেছে ও? বাজারে সবার সামনেই আমার হাত ধরে ফেলেছিল, এর জন্য আমি ওকে একটা থাপ্পড় মেরেছিলাম। আর তার প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার স্বামীকে খুন করে ফেলেছে। ও কি সত্যি কথা বলছে? হ্যাঁ মিনাকি, কিন্তু আমি তো শুধু কফি খাবে নাকি জিজ্ঞেস করেছিলাম। এক মিনিট, তোমার ঘরে এই দাগটা কিসের? হ্যাঁ, ওই আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম। বাথরুমে পড়ে গেছিলে? হ্যাঁ, বাথরুমে পড়লে এরকম হয়ে যায় নাকি? এই আঘাতটা তোমার তখন লেগেছে যখন তুমি বিজয়কে খুন করছিলে। বিজয়ের নখের আঘাত এটা। স্যার, স্যার এসব আপনি কি সব বলছেন? জানা যাবে।
তাড়াতাড়ি জানা যাবে যে তুমি খুনটা করেছো কি না। হ্যাঁ স্যার- ফ্রেডি, এনার ডিএনএ টেস্ট করাও। চলো চলো চলো। আরে স্যার কি হলো ডক্টর সারিকা, কিছু জানতে পারলেন? এই লাশটার উপর এক একটা 1.5 ইঞ্চি গভীর ক্ষত রয়েছে আর কোথাও কোথাও কামড়ের দাগও রয়েছে। শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনলাম। তুমি হয়তো দেখেছো এই দাগ। হ্যাঁ দেখেছি। তাহলে তোমার নিশ্চয়ই ধারণা হয়েছে কে একে মেরেছে। হ্যাঁ, আমরা একটা লোককে গ্রেপ্তারও করেছি। না দয়া, কাউকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই, কেন? কারণ যে একে মেরেছে সেটা কোনো মানুষ নয়। এসো দেখো, যে একে মেরেছে তার দাঁত এই রকম। এটা এটা তো কোনো জন্তুর দাঁত মনে হচ্ছে। হ্যাঁ, এই আঘাতটার উপরে খুনির লালা লেগে রয়েছে, স্যালাইভা। আমরা অমলকে এখানে ডেকেছি, ওর স্যালাইভা নিয়ে ডিএনএ ম্যাচ করে দেখে নিচ্ছি। কোনো লাভ নেই অভিজিৎ, একবার করে দেখলে ক্ষতি কি? বলছি না কোনো লাভ নেই, কেন লাভ নেই? কারণ যে একে মেরেছে সেটা মানুষ নয়। জানোয়ার কি করে খুন করতে পারে, তাও বাড়ির মধ্যে ঢুকে? হ্যাঁ, জানোয়ার যদি না মারে তো কে মেরেছে তুমি বলো? এই দেখো, শরীরের বিভিন্ন জায়গায় গভীর গভীর ক্ষত রয়েছে, পুরো শরীরটা নখের আঘাতে ক্ষতবিক্ষত, আর জায়গায় জায়গায় কাটা। এটা জানোয়ার করেনি তো কে করেছে? ফ্রেডি, মুখ চেক করো এর, দেখো এর দাঁত। মুখ খোলো তোমার, মুখ খোলো। দেখো, সময় নষ্ট করো না, মুখ খোলো নিজের। আরে স্যার, এর দাঁত তো জানোয়ারের মতো নয় স্যার। আমি বলছি খুনি অন্য কেউ। আর ঘাড়ে এই যে দাগটা আছে এটার কি? ঠিক করে বলো, চোটটা কোত্থেকে পেয়েছো? বাথরুমে পড়ে গেলে এরকম চোট হতে পারে না। জানি না স্যার। জানো না মানে? ঘুমোচ্ছিলে নাকি যখন এটা লেগেছিল? হ্যাঁ, আমি মেরেছি ওকে। আপনি মেরেছেন? হ্যাঁ, আমি ওকে ওই মহিলাকে বিরক্ত করতে দেখে নিয়েছিলাম, তারপর বাড়ি এসে আচ্ছা মার মেরেছি একে। সবার সামনে কেন বলছো? মাসে প্রায় 1-2 বার তো আমি ওকে মেরেই থাকি। কত করে বলি, তাও কিছুতেই শুধরোয় না লোকটা, মহিলাদের বিরক্ত করতেই থাকে। ও আচ্ছা 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 আচ্ছা, শুনলে ফ্রেডি, এতটাই ভালোবাসেন নিজের হাজবেন্ডকে উনি? এটা তো কোনো ব্যাপারই নয় স্যার, আমার বউ না আমাকে আরো অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, হ্যালো, কি আরেকটা খুন? কোথায়? একেও আগেরটার মতন প্রচুর আঘাত করে মেরেছে। ক্ষতগুলো দেখেছো এর? বেশ গভীর, আগেরটার মতোই মনে হচ্ছে। দুজনকে একই মার্ডার ওয়েপন দিয়ে মারা হয়েছে। তার মানে দুটো খুনই কোনো একজনই করেছে। সেটাও হতে পারে, মানে দেখে তো তাই মনে হচ্ছে। ও ও খুব শক্তিশালী ছিল। কে? কার কথা বলছেন আপনি? যে খুন করেছে অমিতকে। আপনি দেখেছিলেন? কে কে ছিল? ভাল্লুকের মতো দেখতে। ভাল্লুকের মতো নাকি নেকড়ের মতো? আপনি বলতে চাইছেন এটা কোনো জানোয়ারের কাজ? ওর দাঁতগুলো বড় বড় ছিল, ভ্যাম্পায়ারের মতো। হাত দুটো পুরো লোমে ঢাকা ছিল, সারা শরীরে লোমে ভর্তি। শুনলে? মনে হচ্ছে বয়ফ্রেন্ডের মৃত্যুতে শক পেয়েছে। সবকিছু আমার চোখের সামনেই হয়েছিল। ওই জন্তুটা আপনার চোখের সামনেই মেরেছে ওকে? হ্যাঁ, আমি আর অমিত টিভি দেখছিলাম, হঠাৎ করে বেল বাজলো। অমিত দরজা খোলার জন্য বাইরে গেল, তারপর হঠাৎ করে একটা অদ্ভুত চিৎকার শুনলাম। আমি দৌড়ে গেলাম দরজার কাছে, আমার চোখের সামনে ওই ভয়ঙ্কর চেহারাটা ছিল। ও আমার সামনে অমিতকে মেরে ফেললো। আমি কিছু করতে পারলাম না, আমি ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম, ওর চুলগুলো ধরে টানার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। ওর চুলগুলো সব আসল ছিল, ওই ভাল্লুকটাও আসল ছিল। আমি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। স্যার, ব্যাপারটা এরকম নয় তো যে এই অমিতকে খুন করেছে আর সত্যিটা লুকাবার জন্য এইসব মিথ্যে গল্প ভাবছে। আমারও তো সেটাই মনে হচ্ছে। দেখো, একটা কথা বলি, যদি তুমি আমাদেরকে কোনো গল্প টল্প শোনাও না,
তাহলে মনে রাখো আমরা কিন্তু সত্যিটা জানতে পারবো। আমি যা কিছু বলেছি সব সত্যি। ভাল্লুকের মতো দেখতে একটা লোকে ওকে খুন করেছে। ঠিক আছে, ব্যুরো চলো, স্কেচ তৈরি করাও। দেখা তো যাক ওকে দেখতে কেমন। ওর দাঁতগুলো অনেক বড় বড় ছিল আর হাত দুটো একদম লোমে ঢাকা ছিল। আচ্ছা, আর মুখ তো দেখাই যাচ্ছিল না, সারা শরীর লোমে ঢাকা ছিল। এরকম ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকমই দেখতে ছিল, একদম এই ছিল। ওকে, দেখুন, তাহলে এরকম দেখতে ছিল ওকে। স্যার আসলে তো ভাল্লুকই মানুষের মতো হাঁটতে শিখে গেছে বোধহয়। এ আমার চোখের সামনে আমার অমিতকে মেরে ফেলেছে। হ্যাঁ দয়া, কি জানতে পারলে? অভিজিৎ, এই যে দুটো খুন হয়েছে এই দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। একজন তো ইঞ্জিনিয়ার আর আরেকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। একজন শহরের এ প্রান্তে থাকে তো আরেকজন ও প্রান্তে। স্যার এটা কার স্কেচ? এটাই সেই যে সবাইকে মারছে। ও, তাহলে এই সে। হ্যাঁ ডক্টর সালুকে। অমিতের শরীরে যে ক্ষত পাওয়া গেছে সেটা ঠিক সেই রকমই যেরকম বিজয়ের শরীরে ছিল। তার মানে একই জিনিস দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, একই জিনিস দিয়ে আর একই ভাবে। একইভাবে মারা হয়েছে যখন তখন ব্যাপারটা তো পরিষ্কার, তাই না? একদম ঠিক। দুজনকে যে মেরেছে সে একই লোক। একজন লোকই খুন করেছে হয়তো। অমিতের ক্ষত থেকে আমি আরেকটা জিনিস পেয়েছি। ক্ষতর ভেতর থেকে? হ্যাঁ, ক্ষতর ভেতর থেকে। চুল? চুল। এ তো অন্যান্য চুলের থেকে মোটা। ওই ভাল্লুকটারই হবে স্যার। মেয়েটা তাহলে ঠিকই বলছে। অভিজিৎ, মনে হচ্ছে খুনিটা এমন কোনো কস্টিউম পরে আছে যাতে এই ধরনের লোম লাগানো আছে। না দয়া, এই চুলটি কোনো কস্টিউম থেকে আসেনি। এটা একটা মানুষের চুল। কি মানে খুন কোনো মানুষই করছে? একদম ঠিক। এত ভয়ানকভাবে জন্তুদের মতো? হ্যাঁ, এটা কি সম্ভব? হতেই পারে। এই ধরনের অদ্ভুত চুল একটা মানুষের শরীরে দয়া আমি বহু আগে শুনেছিলাম। কখনো কখনো এরকম মানুষ পাওয়া যায় যাদের নেকড়ের মতন দেখতে আর এদের শরীরে বড় বড় চুলও হয়। সে তো আমিও শুনেছি, কিন্তু এমনটা তো জঙ্গলেই হয়ে থাকে। মানে এমন কোনো লোক যদি থেকেও থাকে তাহলে তা জঙ্গলেই সম্ভব। শহরের ভিড়ের মধ্যে জানোয়ারের মতন দেখতে একটা মানুষ একটু মুশকিল আছে বস। মানে কোনো মানুষ জন্তুর মুখোশ পরেই খুনগুলো করছে? আর কি হতে পারে? ইউরেকা! পেয়ে গেছি স্যার। কি পেয়েছো তুমি? ওই রোগের নাম স্যার। কি ওই চুলের রোগ? হ্যাঁ স্যার, এই দেখুন। হাইপারট্রাইকোসিস? হ্যাঁ স্যার, কোনো কোনো লোকের এই ধরনের রোগ হয় স্যার, আর সমস্ত বডিতে বড় বড় লোম গজায় স্যার। এই রোগটাকে হাইপারট্রাইকোসিস বলে। এই রোগটার ফলে মানুষের শরীরে এত বড় বড় লোম দেখা যায় যে ভয়ঙ্কর দেখতে লাগে। আরে তাহলে মুখেও কি চুল গজায় নাকি? হ্যাঁ, মুখেও আসে তো। আর চুল এত বড় বড় হয় যে এত দূর চলে আসে। আর মানুষ একদম পশুর মতো দেখতে হয়, একদম ভাল্লুকের মতো। এ তো বড় অদ্ভুত অসুখ। আজ অবধি আমি এটা শুধু শুনেইছিলাম। অভিজিৎ, আমিও এইরকম কেসে প্রথম দেখছি। এটা খুব রেয়ার অসুখ। সকলের সব সময় এ রোগ হয় না। স্যার, এর মানে হলো খুনি যেই হোক না কেন ওর হাইপারট্রাইকোসিস আছে আর ওকে একদম ভাল্লুকের মতো দেখতে। নিশ্চয়ই হতে পারে। মানে যারই এই রোগটা হোক না কেন সে সবসময় লুকিয়ে বসে থাকবে, কখনো সামনে তো আসবে না, তাই না? তোমার কথাটা একদম ঠিক অভিজিৎ, কিন্তু ওষুধপত্রের জন্য এবং খাওয়া দাওয়ার জন্য তো কিছু করবে। আর এই লোকটি কখনো তো নিজের চিকিৎসা নিশ্চয় করিয়েছে। তাহলে তো আমাদের সব ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করা উচিত এরকম কোনো পেশেন্ট তাদের কাছে এসেছে কিনা। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়ার। হোয়াট? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। মনে হচ্ছে আরো একটা খুন করে দেব।
দরজাটা তো খোলা। বাড়ি তো পুরো ফাঁকা, তাহলে খুনটা করলো কে? মনে হচ্ছে কেউ আমাদের সাথে মশকরা করেছে। মস্করা নয় ফ্রেডি, বাড়িটাকে ভালো করে চেক করো। রক্ত, দয়া, রক্ত এক এক উপর উপর থেকে পড়ছে। Oh my God! আপনি ফোন করেছিলেন? এ কি আপনার স্বামী? আপনি কি বলতে পারবেন যে আপনার স্বামীকে কে মেরেছে? আপনি হাসছেন কেন? আপনার স্বামীর মৃত্যু ঘটেছে আর আপনি হাসছেন বসে। ভালো হয়েছে মেরে ফেলেছে ওকে। দিন রাত আমাকে মারতো, জ্বলন্ত সিগারেট দিয়ে আমাকে ছ্যাঁকা দিত। প্রথম বউটাকে তো পণের জন্য মেরেই দিয়েছিল, এরপরে আমাকেও মেরে ফেলতো। তাহলে আপনি মেরেছেন ওকে? আমি না, ভাল্লুকের মতো কেউ। ভাল্লুকের মতো? মানে নেকড়ের মতো দেখতে একটা মানুষ এটা করেছে? হ্যাঁ। আপনি দেখেছেন ওকে? হ্যাঁ দেখেছি, আমার চোখের সামনে ও ধ্রুবকে আঁচড়ে আঁচড়ে মেরে ফেলেছে। তাহলে কেউ নেকড়েটাই মেরেছে। স্যার, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি স্যার। আরে দুজন ট্যালেন্টেড অফিসার যখন গেছে তখন ভালো খবর তো আনবেই। কি ব্যাপার? স্যার, যে তিনজনের খুন হয়েছে তারা সবাই বাজে লোক। কেন, কি করেছিল এরা? এই তিনজন লোকই স্যার নিজেদের ওয়াইফকে মারধর করতেন। বিবেক, তুমি বলতে চাইছো যে বিজয় ওর ওয়াইফকে মারতো? ইয়েস। কিন্তু ওর স্ত্রীর নাম তো মহিমা ছিল, আর ও তো বিজয়ের সঙ্গে খুব সুখেই ছিল, তাই না অভিজিৎ? হ্যাঁ, কারণ ওর যদি কোনো অভিযোগ থাকতো ও তো আমাদেরকে বলতোই। না না স্যার, মহিমা তোর দ্বিতীয় পক্ষের। প্রথম পক্ষের বউ তো কবে উপরে চলে গেছে, আর হতে পারে বিজয়ই ওকে উপরে পাঠিয়ে দিয়েছে স্যার। আর এই অমিত? স্যার, এরও প্রথম পক্ষের বউটা মারা গেছে। হ্যাঁ স্যার, এই তিনজনের ওপরই কোর্ট কেস চলছিল। এই তিনজনই ওদের ওয়াইফকে অত্যাচার করতেন, ওদের কাছে পণ চাইতেন, আর হয়তো এই তিনজন লোক পণের জন্য খুন হয়েছে স্যার। ও আচ্ছা, এই লোকগুলোর কি কোনো সাজা হয়েছিল কোর্ট থেকে? না স্যার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এরা তিনজনই কোর্টের কাছ থেকে মুক্ত হয়ে গেছিল। তাহলে হয়তো কেউ এরকম মানুষদেরকে শাস্তি দেওয়ার কথা ঠিক করেছে। নিশ্চয়ই কোনো সোশ্যাল ওয়ার্কারই হবে, আর নয়তোবা কোনো মেয়েও হতে পারে। মেয়ে হতে পারে স্যার, যাকে তার স্বামী কিংবা তার শ্বশুর শাশুড়ি প্রচন্ড কষ্ট দিয়েছে স্যার। কারোর বোনও হতে পারে, এমন কোনো একটা মেয়ের বোন যাকে পণের জন্য খুন করে দেওয়া হয়েছে। বিবেক, আমরা কি তাদের নাম জানতে পেরেছি যাদের বড় চুল হওয়ার রোগ রয়েছে? না স্যার, এখনো অবধি কোনো ডক্টর আমাদের উত্তর দেয়নি স্যার। অভিজিৎ, যদি আমরা এটাও ভাবি যে কোনো একজন কোনো মেয়ের মৃত্যুর বদলা নিচ্ছে, তাহলেও ওই মেয়েটা বা ছেলেটা এই বড় চুলওয়ালা লোকটার কাছে, যাকে নেকড়ের মতন দেখতে, এর কাছে কি করে পৌঁছলো? কোনোভাবে খুঁজে তো বের করতে হয়েছে ওকে, না? কিভাবে পৌঁছালো, কিভাবে কথা বললো, আর এই নেকড়েটা ছিল কোথায় এতদিন? বিবেক, এই বিজয়ের প্রথম ওয়াইফের ফ্যামিলি আছে এখনো? হ্যাঁ স্যার, নন্দিতার ফ্যামিলি এখানেই আছে স্যার। গুড, চলো দেখা করা যাক ওদের সঙ্গে। এরা সবাই সিআইডি থেকে এসেছে। না 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 না, আপনি 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 বসে থাকুন। আপনারা নন্দিতার বাবা মা? কিন্তু আপনারা নন্দিতাকে কি করে চিনলেন? অ্যাকচুয়ালি বিজয়ের খুন হয়ে গেছে। কি হয়ে গেছে? বিজয় খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, আপনারা বিজয়কে চেনেন তো? ওকে আর আমরা কি করে ভুলবো বলুন? জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। নন্দিতা আর বিজয়ের বিয়ে তো আমরাই দিয়েছিলাম। শুনেছি যে ও খুব পণ টন চাইতো বারবার। হ্যাঁ,
সেই জন্যই ওই রাক্ষসটা আমাদের মেয়েকে খুন করে ফেলেছে। কোত্থেকে আনবো আমরা এত টাকা? কোর্ট থেকেও ন্যায় চেয়েছি আমরা, কিন্তু সেখান থেকেও কোনো ন্যায় পাইনি। আমাদের এটা বলা উচিত নয়। বিজয় তার পাপের শাস্তি পেয়েছে। কে ওকে খুন করলো? এটাই জানার চেষ্টা করছি আমরা যে কে করেছে কাজটা। আপনাদের বাড়িতে আর কে কে আছে? মানে আমি বলতে চাইছি, নন্দিতার কোনো ভাই বা বোন ছিল? নন্দিতাই ছিল আমাদের একমাত্র সন্তান। ও, নন্দিতার কোনো বন্ধু বা বান্ধবী? আগে না, ও তো খুব একটা কারোর সঙ্গে কথাও বলতো না। আচ্ছা, আপনার আত্মীয়দের কারোর এই রোগটা কি আদৌ ছিল? সরি, কিছু মনে করবেন না। হাইপার ট্রাইকোসিস বলে রোগটা কি ছিল কারোর? হাইপারট্রাইকোসিস? এটা আবার কি? এটা একটা অসুখের নাম। আপনারা একে চেনেন কি? এর মুখটা তো পুরো চুলে ঢাকা। এই অসুখটারই কথা বলছিলাম। এরকম ভয়ানক চেহারা আমরা জীবনে কোনোদিন দেখিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, এখানে এই অবস্থা। আর ওদিকে তো আর একজনের প্রথম স্ত্রী ইন্ডিয়ার বাইরে। আর অমিতের প্রথম স্ত্রী সিমরান, ওদের পরিবারেও কেউ বেঁচে নেই সব। তাহলে এই খুনগুলো করছেটাকে? স্যার, দুটো লোকের নাম পাওয়া গেছে স্যার, যাদের এই বড় বড় লোম রয়েছে। দুজনেই পুরুষ? হ্যাঁ স্যার, একজন 40 বছরের লোক আর আরেকজন 10 বছরের বাচ্চা স্যার। কি 10 বছরের বাচ্চা? 10 বছর নয় স্যার, এখন সে 22 বছরের হয়েছে। তাহলে বিবেক 10 বছর বললো কেন? স্যার, এই আসলে সবকিছু উল্টাপাল্টা করে স্যার। 12 বছর আগে যখন তার 10 বছর বয়স ছিল, তখন থেকে সে নিরুদ্দেশ। ওকে, তার মানে হচ্ছে খুনি এদের দুজনের মধ্যে থেকে কেউ একজন। 1 মিনিট বস, 1 মিনিট। এই দেখো, এখানে লেখা আছে 40 বছর বয়সের লোকটা 5 বছর আগে মারা গেছে। তাহলে তো শুধু এই বেঁচে রয়েছে, 22 বছরের বাচ্চা। এই ছেলেটার অ্যাড্রেসটাও নেই এখানে। এর বাড়িতে গিয়ে খোঁজ করে দেখি, জানতে পারি যদি যে এই বাচ্চাটা এখন আছে কোথায়। একে চেনেন আপনি? এটা 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 কোত্থেকে পেলেন আপনারা? না, একে ধরতে পারিনি এখনো। 3-3টে খুন করেছে। 3-3টে খুন? দেখো তো মনে হচ্ছে আপনারা একে চেনেন। হাইপার ট্রাইকোসিসের রুগী এ। দেখুন, একে যদি না ধরা হয় তাহলে এ আরো খুন করবে। হে ভগবান, এটা তো না। আমি কিছুতেই চুপ থাকবো না স্যার। এই আমার ছেলে মোহনের। এই আপনাদেরই ছেলে? ওর হাইপার ট্রাইকোসিসের অসুখ আছে। এখন কোথায় আছে আপনাদের ছেলে? জানি না। জানেন না? জানেন না মানে কি? আপনাদের ছেলে আপনারা জানেন না? আগে ও আমাদের সঙ্গে এখন থাকে না। তাহলে কার সঙ্গে রয়েছে ও? দেখুন, আমরা ওকে অনেক বছর আগে রেলওয়ে স্টেশনের বাইরে ফেলে এসেছিলাম। কি ফেলে এসেছিলেন একা একা? আগে ওর এই রোগটার জন্যই আমাদের সমাজে থাকাই মুশকিল হয়েছিল। তাই এই অপমান সহ্য করতে করতে আমরা আর সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের জীবন আমাদের ছেলেকে ছাড়াই কাটাবো, আর তারপর আমরা ওকে স্টেশনের বাইরে ফেলে রেখে আসি। লজ্জা হওয়া উচিত আপনাদের। আমরা আমাদের পাপের ফল পেয়ে গেছি। যখন আমাদের মেয়ে মেঘনা এটা জানতে পারে, সে আমাদের ছেড়ে চলে যায়। মেঘনা কোথায় গেল? জানি না ও কোথায় আছে। তারপরে দুজনকে দেখেইনি। মোহন আর মেঘনার বয়স কত হবে এখন? মোহনের হয়তো 22 বছর আর মেঘনার 27 বছর। মোহন আর মেঘনা, দেখলে একটা মেয়েও চলে এলো মাঝখানে। এই দুজনে মিলেই সব করছে। মিলে এই ছেলেটা আর ওর বোন দুজনে মিলেই করছে, আর নয়তো এই মেয়েটা একাই করছে। কিন্তু স্যার, যারা ওই ভাল্লুককে খুন করতে দেখেছে তারা কেউ বলেনি যে ওর সঙ্গে একটা মেয়ে রয়েছে। এমনও হতে পারে স্যার, এই মেয়েটাই সব খুন করাচ্ছে আর চুপটি করে আশেপাশে কোথাও দাঁড়িয়ে থাকছে। এটাও তো হতে পারে যে মেয়েটা নিজেই একা এগুলো করছে। কিন্তু স্যার, খুনির মুখে আর সারা শরীরে লোমে ভর্তি স্যার। এই জন্যই তো আমি বলতে চাইছি যে বলাটা খুব মুশকিল। খুনি এই ছেলেটাও হতে পারে, মেয়েটাও, দুজনেও হতে পারে। স্যার, আমরা যখন ওই মেয়েটার বাড়িতে গেছিলাম তখন প্রতিবেশীরা কেউ আমাদের বলেনি যে ওই মেয়েটার ওই রোগটা আছে আর ওর মুখে শরীরে এইভাবে চুল গজিয়েছে। 12 বছর আগে ছিল না, 12 বছর পর তো হতেই পারে। জেনেটিক্যাল রোগ চলে আসতেই পারে। স্যার, কোনো না কোনো চিকিৎসা তো নিশ্চয়ই থাকবে এই রোগের। কোনো মেডিসিন বা ওষুধ তো এরা নিশ্চয়ই খায় এই রোগের জন্য। ঠিক আছে, ইন্টারনেটে চেক করো।
ভালো করে দেখো যে হাইপারট্রাইকোসিসে কোন ওষুধ লাগে, ওকে? ইয়েস স্যার। দয়া, এই রোগটা যেমন রেয়ার 1 কোটি মানুষের মধ্যে একজনের হয়, তেমন এই ওষুধটাও তো রেয়ারই হবে, তাই না? সব জায়গায় হয়তো পাওয়া যায় না। এটা তো একটা কথা। স্যার পেয়ে গেছি। কি নাম ওষুধের? ক্রাইমোনিসিন স্যার, মেডিসিনের নাম। ক্রাইম মনিসে? ইয়েস স্যার। এই মেডিসিনটা সমস্ত দোকানে পাওয়া যায় না, এটা বাইরের কোনো দেশ থেকে অর্ডার দিয়ে আনানো হয় স্যার। তাহলে তাড়াতাড়ি খোঁজ নাও যে শহরের কোন কোন দোকানে এই মেডিসিনটাকে বাইরে থেকে আনানো হয়। ওই খুনিটা কখনো না কখনো তো আসবে এই ওষুধটা নিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এক্সকিউজ মি, হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কোনো প্রবলেম? আছেও আবার নেইও। আমরা শুধু এটাই জানতে এসেছি যে ক্রাইমোনিসিন বলে ওষুধটা কি আপনাদের এখানে পাওয়া যায়? ক্রাইমোনেসিন পাওয়া যায় বটে। এই মেডিসিনটাকে তো অর্ডার দিয়ে আনাতে হয়। যদি আপনার প্রয়োজন হয় তাহলে অর্ডার দিয়ে আনিয়ে দিতে পারি, কিন্তু 10 দিন লেগে যাবে। আপনি এমন কোনো লোককে জানেন যে আপনার এখান থেকে ক্রাইমোনিসিন নিয়ে গেছে? ও হ্যাঁ, আমি ওর জন্য অর্ডার পাঠিয়েছি। ওর ওষুধটা এসেও গিয়েছে। কে কে সেই লোকটা? আগে এটা তো বলতে পারছি না। এভাবে কি করে বলছেন যে জানেন না? যার জন্য অর্ডার করছেন, ওষুধ আনাচ্ছেন, আর অন্যদিকে বলছেন চেনেন না? আসলে ও তো নিজে আসে না, অন্য কাউকে পাঠিয়ে দেয়। কাকে কাকে পাঠায় ও? এটা বলতে পারছি না। আরে সব কথাই বলছে জানে না। এই যে শোনো ভাই, এটা একটা খুনের ব্যাপার, বুঝেছো? খুন? হ্যাঁ খুন, ঠিক করে মনে করে বলো। আগে আজ তো ও আসবে। আজকেই আসবে? আগে হ্যাঁ, কারণ সে জানে মেডিসিনটা এসেছে। স্যার 3 ঘন্টা হয়ে গেল স্যার। তো কি হয়েছে? হবে আবার কি? আমি জানি 3 ঘন্টা হয়ে গেছে ফ্রেডরিক। স্যার আমি তো এমনিই বলে ফেলেছিলাম স্যার, আই এম সরি। কি ব্যাপারের জন্য? হ্যাঁ, বলে যখন দিয়েছো তখন দিয়েছো। ওই যে ও হ্যাঁ, দয়া, ওই যে সাইকেলওয়ালা। লা 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 না 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 না। কি বাবু, গান গাওয়া হলো? হ্যাঁ, আরে আপনারা কে? আমরা সবাই সিআইডি অফিসার। আমি কি করেছি স্যার? কিছুই করনি যখন ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ, এবার ঝটপট করে বলো গন্ডগোলটা কি? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। ওই ভাল্লুকটাকে কোথায় লুকিয়ে রেখেছো? ভাল্লুক? কি রকম ভাল্লুক? খুন করে যে ভাল্লুকটা, যার জন্য এই ওষুধটা নিয়ে আসছো। ওটা? হ্যাঁ ওই। ওটা তো কি ওই? হ্যাঁ, ও তো কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, ঝটপট কথার উত্তরগুলো দে, অবস্থা খারাপ করে দেবো না হলে। আমি কিছু করিনি। তাহলে কে করেছে? উনি বাড়িতেই আছেন। বাড়িতে আছেন? কে? স্যার। সাহেব আছে এখন বাড়িতে? হ্যাঁ। চলো তোমার সাহেবের সঙ্গে দেখা করবো। স্যার আমার নামটা বলবেন না স্যার। আগে চল তো তুই। স্যার আমি তো ওনার মুখটা কোনোদিন দেখিনি। কি মুখ দেখোনি? হ্যাঁ স্যার, শুধু গলার স্বর শুনেছি। চাবি দাও, চাবি দাও।
লাইট অন করো। এখানে লাইট নেই স্যার। লাইট নেই? টর্চ আনো বিবেক। স্যার, কে ওখানে? আমি স্যার রামু। এত দেরি করলি কেন আসতে? রাস্তায় আটকে পড়েছিলাম স্যার। স্যার কে কেসে যাচ্ছে? রামু তোমার সাথে অন্য কাউকে নিয়ে এসছো নাকি? আমি তো স্যার একাই রয়েছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো? আমি তো আপনার কাছে ঋণী। দেখো, আমাকে কখনো মিথ্যে কথা বলবে না, তাহলে ভালো হবে না। দেখো মোহন, রামুর কোনো ভুল নেই। এটা কার কণ্ঠস্বর? আর তুমি আমার নাম কি করে জানো? লুকিয়ে বসে আছো কেন? হ্যাঁ, সামনে আসছো না কেন? সাবধানে, হ্যাঁ, এখানে কোথাও লুকিয়ে বসে রয়েছ। এগোবি না মোহন, এই, না 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 বিবেক, কেন জ্যাকটা ধরতে হবে কি? মোহন, মোহন, আমার বোনের বিয়ের সময় পণ দিতে পারিনি, তাই তাকে জ্যান্ত জ্বালানো হয়েছিল। জ্যান্ত জ্বালানো হয়েছিল তাকে। প্রতিশোধ নিতে তুমি ওকে মেরে দিলে। কিন্তু তুমি বাকি লোকদেরকে কেন মারলে? আমার বোনের মতন কোন বোনকে যেন এই কষ্ট সহ্য করতে না হয়, সেই জন্য আমি সমস্ত লোককে মেরে ফেলবো, যে তার নিজের স্ত্রীকে মারে। আর এমনিতেও আমার বাবা মা আমাকে অনেক আগে ত্যাগ করেছিল। আমাদের ক্ষমা করে দাও বাবা। যদি সম্ভব হয় আমাদের ক্ষমা করিস বাবা। হ্যাঁ বাবা। আমার জন্য তো আপনারা সেদিনই মরে গিয়েছিলেন, যেদিন আপনারা আমাকে স্টেশনে ফেলে এসেছিলেন। আমরা তোমার কষ্টটা বুঝতে পারছি মোহন, কিন্তু খুন করা একটা সঙ্গীন অপরাধ, আর তুমি তো তিনখানা খুন করেছ। তোমার ফাঁসি হবে। আমরা এলাপিতে আছি, কেরালা। এই এলাপির ফেমাস মেম্বার লেক। আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি, একটা খুনের কিনারা করতে, আর সেই কারণেই আমরা এসেছি। খুন হয়েছিল মুম্বাইতে, আর খুনির খোঁজ চলছিল এর্নাকুলামে। এর্নাকুলাম থেকে আমরা ম্যাটানচেরিতে পৌঁছালাম। ম্যাটানচেরি থেকে ফোর্ট কুঞ্জ, যেটা কোচিতে রয়েছে, সেইখান অবধি পৌঁছে গেলাম আমরা। আর যখন আমরা এর্নাকুলাম পৌঁছলাম, এখানকার পরিবেশ দেখে আমাদের তো মাথা খারাপ হয়ে গেল। আমরা গিয়ে পরিবারটার সঙ্গে দেখা করলাম। ওদের করুণ কাহিনী শুনে আমাদের চোখে জল এসে গেল। বাড়িতে বিয়ে ছিল, আর মেয়েটা, মানে যার বিয়ে, সেই, যাক বাদ দিন, কি আর বলবো। ব্যাপারটা খুনের ছিল। খুনিকে খুঁজে বের করার জন্য যখন আমরা খুনিকে এখানে ধরতে এসেছি, তখন আরও একটা কেস সামনে চলে আসে। খুনির সাথে সাথে আমাদের খুঁজে বের করতে হবে আরও একটি মেয়েকে। আপনারা নিজেরাই দেখে নিন। অনিশ, আমাকে একটা কথা বলো, যে তুমি সব সময় আমাকে এমন ফাঁকা নিরিবিলি জায়গায় কেন নিয়ে আসো? কি রোমান্টিক জায়গা এটা, কি সুন্দর পরিবেশটা, আর বৃষ্টির গন্ধ তো এখনো পাওয়া যাচ্ছে। আমার তো রোমান্টিক গান গাইতে ইচ্ছে করছে, কোনো ভালোবাসার গান। আমার এখানে ভয় লাগছে, আর তুমি গানের কথা বলছো। প্রত্যেকবার তুমি এরকম ভাবেই আমাদের মজাটা নষ্ট করো। দেখো, কিছুটা তুমি গাইবে, কিছুটা আমি গাইবো। এই হাওয়ায়
শুধু রোম্যান্স আর রোম্যান্সই বয়ে যাবে। কোনো ভালো সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যেতে, তাহলে হয়তো আমি গান গেয়েও দিতাম। রেস্টুরেন্টে এত লোক আশেপাশে বসে থাকে যে আমি তোমার চোখের দিকে ঠিকঠাক তাকানোরও সুযোগ পাই না। অনিশ, এইটা কেমন আওয়াজ ছিল? কোনো ভিলেন চলে এসছে মনে হচ্ছে। এখানে এলো কি করে? স্যার এইখানের এই গর্তটা থেকে উঠেছে। স্যার, হ্যাঁ, স্যার গত 3-4 দিন ধরে এত বৃষ্টি হয়েছে এই এরিয়াতে, তার জন্য স্যার এত কাদা হয়েছে। আর কিছু পাওয়া গেছে এখানে? না স্যার। আরে ফেডরিক, বিবেক, তাড়াতাড়ি হেল্প করো ওকে, তোলো ওখান থেকে উপরে। স্যার ধরুন স্যার। ফেডরিক, সবসময় তুমি গোলমাল করো কেন বলো তো? স্যার, আমি নিজে পড়ে গিয়ে বুঝতে চাইছিলাম এই লোকটাই গর্তের মধ্যে পড়লো কিভাবে। তো জানতে পেরে গেছো? হ্যাঁ স্যার, এই লোকটার সাথে স্যার 2-3 জন আরও থাকবে, যারা ওকে মেরে হয়তো এই গর্তটার মধ্যে ফেলে দিয়েছে। খুনির মনে হয়েছিল উনি মারা গেছেন, কিন্তু উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো। জামা কাপড় গাড়িতে আছে তো, নাকি কিছু না পরেই বাড়িতে ফিরবে? আরে না স্যার, জামা কাপড় আমার কাছে আছে গাড়ির মধ্যে। ঠিক আছে, চেঞ্জ করে নাও। বয়স মনে হয় 25-30 বছরের মতো হবে স্যার। এখানে এই দেখুন, গুলি লেগেছে স্যার। আর এর কাছ থেকে আমরা কোনো পার্স বা মোবাইল টোবাইল পাইনি। হ্যাঁ স্যার, মনে হচ্ছে খুন লুটপাট করার জন্যই করেছে কেউ। দয়া, এখানে এসে লুটপাট করা আমার অন্য কিছু মনে হচ্ছে। স্যার, হ্যাঁ স্যার পকেটে কিছু আছে মনে হচ্ছে। ই আছে, জলে ধুয়ে দেখো। ইয়াররিং? হ্যাঁ, ইয়াররিং। লেডিস ইয়াররিং এই লোকটার পকেটে কেন আছে স্যার? হয়তো এটা কাজে লাগবে। মানছি এটা একটা ছোট জিনিস, কিন্তু এই ছোট জিনিস দিয়ে আমরা খুঁজে বের করতে পারবো যে এটা আসলে লোকটা কে। স্যার। হ্যাঁ দয়া। স্যার এই ইয়াররিংটা আসলে ইয়াররিং নয় স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার, অনেক জুয়েলার্সকে আমরা দেখালাম, সবাই একটাই কথা বলছে যে এটা কানের দুল নয়, এটা আসলে নোজ রিং স্যার, নাকে পরার দুল। নাকের ওপরে পরার গয়না? হ্যাঁ স্যার। আর স্যার ইনি গীতাঞ্জলি স্যার। হাই স্যার। হ্যাঁ, ইনি একজন জুয়েলারি ডিজাইনার স্যার। আর স্যার উনি কিছু বলতে চান এই ব্যাপারে। তাহলে এটা কোথায় কিনতে পাওয়া যায়? এখানে বানানো হয়েছে নাকি বাইরে? এই নোজ রিংকে মুকুটি বলে স্যার। কি মুকুটি? ইয়েস স্যার। আর এই ডিজাইনটা, এটা কেরালার ডিজাইন, এটাকে ওখানেই পরা হয়। তাহলে কেরালার তৈরি নাকছাবি এটা। এটা মুম্বাইয়ে পৌঁছলো কি করে?
স্যার হয়তো হতে পারে এই মৃত লোকটা কেরালা থেকে এসেছে, এখানে ঘুরতে টুরতে এসেছিল, কেউ একে মার্ডার করে দিয়েছে। যদি এটা কেরালায় তৈরি হয়ে থাকে তাহলে ওখানে জুয়েলার্সদের জিজ্ঞেস করতে পারি, কি ঠিক না? খোঁজ পাওয়া যাবে তো? হ্যাঁ স্যার, আমার কাছে ওখানে সব জুয়েলারের নাম আর অ্যাড্রেস আছে স্যার। তাহলে এই নোজ রিং এর ফটো সবাইকে সেন্ড করো, ফোন করো ওদের, জানা তো যাবে কে বানিয়েছে এই নোজ রিং। আর সেখান থেকে জানা যাবে যে এই লোকটা কে আর এর খুন কেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জানা গেছে মুকুটি কোথায় বানানো হয়েছে। ভেরি গুড। কোথায় বানিয়েছে? কোচিতে? আচ্ছা, আর জুয়েলার্সের নাম কি? ওয়ান্ডারফুল, ঠিক আছে, ওকে। খবর পাওয়া গেল স্যার? হ্যাঁ, কোচিতে বানিয়েছে মুকুটি। তো যাওয়া যাক স্যার কোচিতে। অভিজিৎ, দয়া, তোমরা এর সাথে আলাপ করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি এখানকার সিআইডি অফিসার মিস্টার ডিনো জেন্স। দেখো দিনো, স্যার সব কিছু ঠিক ঠিক করে বলো আমাদের, যেখানে কে কি বলছে। কিছু ভাববেন না স্যার, বাংলাটা কিন্তু আমি ভালোই বলি স্যার। এই মিরর রোডের দোকানটা নয় তো? এটা হবে না স্যার, এই দোকানটা নয় স্যার, মনে হচ্ছে আরো আগে আছে। সোনার দোকানে তো ভর্তি। হ্যাঁ স্যার। এইটা, এই দোকানটাই। এইটাই স্যার। হ্যালো স্যার। হ্যালো, বলুন। অভিজিৎ, এনাকে একটু মুকুটিটা দেখাও তো। আপনি এটা চেনেন? এটা মুকুটি? এনারা সিআইডি অফিসার আছেন। সিআইডি? আগে হ্যাঁ, আপনি একটু এটা দেখুন। এটা কি আপনাদের বানানো? হ্যাঁ, এটা আমরাই বানিয়েছি। কার কার জন্য বানিয়েছিলেন? এটা আমাদের একজন রেগুলার কাস্টমার বেণুগোপাল। বেণুগোপাল? ওনার মেয়ে রজনীর জন্য বানিয়েছিলাম। আর বিয়ের জন্য আরো অনেক জুয়েলারি অর্ডার দিয়েছিলেন উনি। তাহলে বিয়ে এখনো পর্যন্ত হয়নি নাকি হয়ে গেছে? এখনই জিজ্ঞেস করে বলছি। লীনা। ইয়েস স্যার। এই যে লীনা, 15925978 ফোন করো আর ওনাকে জিজ্ঞেস করো রজনীর বিয়ে হয়েছে কি না। Okay, sir. ভালোভাবে জিজ্ঞেস করো। শিওর স্যার। যদি কোনো ইনফরমেশন আমরা পাই তাহলে খুব ভালো হয়। খুনের ব্যাপার তো। ইয়ে, আমাদের তরফ থেকে যত হ্যাঁ। Yeah, hello sir. I'm calling from Malabar Jewelers. করছে Just like that, sir. অবশ্যই অবশ্যই স্যার, আমি চেষ্টা করব। Yeah. Okay, sir. Tomorrow is her marriage, sir. কি বিয়ে কালকে? Yes, sir. আশ্চর্য স্যার, কালকে বাড়িতে বিয়ে, এদিকে মুকুটি গায়েব, কিন্তু কেউ পুলিশে কমপ্লেন লেখায়নি এখনো। আপনাদেরকে জানিয়েছিল যে মুকুটি গায়েব হয়েছে ওদের? না স্যার, ওই লাশটার সঙ্গে এই মেয়েটার নিশ্চয়ই একটা যোগাযোগ আছে স্যার। তাহলে যে কোনোভাবেই রজনী মেয়েটার সঙ্গে আমাদের দেখা করতে হবে। কি কেমন আছেন? হ্যাঁ, অনেক দিন পর দেখা হলো। আসলে কি এরকম অনুষ্ঠান না হলে তো আজকাল জমায়েত হয় না, সেই জন্য। আচ্ছা, এই এদিকে আয়। হ্যাঁ, ওইদিকে। এই যে শুনবেন, এই বাড়ির মালিককে একটু ডেকে দেবেন। খুব সুন্দর সাজিয়েছে। এদিকে আয়। চল চল। একটা কিছু তোমার দিকে ফিরে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু কর। আচ্ছা আচ্ছা, নমস্কার। সেই তো। আইও কি চাই? আমরা সিআইডি থেকে এসেছি, মুম্বাই থেকে। হোয়াট? সিআইডি? হ্যাঁ, আপনার মেয়ের সঙ্গে একটু কথা ছিল, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আইও, জানেন তো আজ আমার মেয়ের বিবাহ। দেখুন, এটা একটা খুনের ব্যাপার। আমরা দুই একটা কথা বলেই চলে যাব। খুন? হ্যাঁ, খুন। দেখুন, আপনারা কালকে আসুন, বিয়ের সময় ডিস্টার্ব করবেন না। আমরা এই মুকুটিটা পেয়েছি। তাতে কি? এই মুকুটিটা আমরা একটা লাশের পোশাক থেকে পেয়েছি। তো এনার মেয়ে তাতে কি সম্পর্ক? এই মুকুটিটা ওনার মেয়ের জিনিস। কি বলছিস? কি বলছিস?
এটা এদের কাছে কখন হলো? এটা কি রজনীর মুকুটি? হ্যাঁ, তাহলে এদের কথা বলতে দিন। এরা যত তাড়াতাড়ি এখান থেকে চলে যায় ততই মঙ্গল। আয় আয় ও আসুন। এই চল চল দেখি কি হলো, হঠাৎ এনারা এখানে এসছে। আপনারা একটু দাঁড়ান, আমি ডেকে আনছি। কি হয়েছে? পরে বলছি। কি হয়েছে? নিচে সিআইডি লোক এসেছে মুম্বাই থেকে, রজনীর সঙ্গে দেখা করতে চাইছে। কিন্তু কেন? আরে খুন হয়েছে। স্যার, হ্যাঁ, এই খুনটা রজনী করেছে? হতে পারে। কোনো গল্প বলে তাড়িয়ে দাও ওদের। ওরা সব এমনিতে যাবে না। আপনারা রজনীর সঙ্গে দেখা করতে পারবেন না? কেন কেন দেখা করতে পারবো না? রজনী কোথাও চলে গেছে। কোথায় কোথায় চলে গেছে? জানি না, কেন জানি না, কেন চলে গেছে? জানি না। কিছু তো হয়েছে নিশ্চয়ই। ওর শরীর ঠিক ছিল? কোনো কোনো টেনশন ছিল? 4-5 দিন ধরে ও চুপচাপ ছিল, তো 3 দিন আগে আমরা ওকে সামনের আয়ুর্বেদা সেন্টারে পাঠিয়েছিলাম। তো ঠিক হয়েছে? না, ওখান থেকে আসার পর ওর আরো বেশি টেনশন হচ্ছিল, কাঁদছিল। কাঁদছিল? ওই আয়ুর্বেদ সেন্টারেই কোনো গন্ডগোল হয়েছে স্যার। আমাদেরকে রজনীর ফটো আর ফোন নাম্বার দিন, আমরা আয়ুর্বেদিক সেন্টারে যাব, তারপর জিজ্ঞেস করব, তারপর ফিরে আসবো। হ্যাঁ স্যার, এরা সিআইডি, ম্যানেজারকে একটু ডেকে দেবেন? এক্ষুনি ডেকে নিয়ে আসছি। স্যার ডেকে আনছি। হ্যাঁ, ডক্টর, সিআইডি এসেছে আপনার সাথে দেখা করতে। সিআইটি? ইয়েস ডক্টর, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ইয়েস প্লিজ। হ্যালো। দিনো, একটু জিজ্ঞেস করো ওই রজনী এসেছিল কিনা। আচ্ছা, এই ছবিটা দেখছো, এর নাম রজনী। এই মেয়েটি তোমার কাছে এর আগে কখনো এসেছিল? হ্যাঁ, একদিনও এসেছিল এখানে। হ্যাঁ স্যার, এই মেয়েটি এখানে আগে এসেছিল। গ্রেট। স্যার, এটুকু তো নিশ্চিত হওয়া গেল যে মেয়েটা এখানে এসেছিল। হ্যাঁ, আচ্ছা, ওর কথাবার্তায়, ওর ব্যবহারে কোনো গন্ডগোল ছিল নাকি? আই মিন, ও কি কোনো টেনশনে ছিল? হ্যাঁ, ও একটুখানি চিন্তিত মনে হচ্ছিল। তারপর? তো আমরা ওর সঙ্গে কথা বললাম, ওকে বোঝানোর চেষ্টা করলাম, তারপর ট্রিটমেন্ট বললাম। ট্রিটমেন্ট কিসের বলুন তো? ওইটাই যেটা আমাদের এখানে হয়, বডি ম্যাসাজ আছে, কিছু স্পেশাল ওষুধ আছে, আরও কিছুদিন আমাদের এখানে থাকলে হয়তো সেরে যেত। হ্যাঁ, তাহলে ও ট্রিটমেন্ট করায়নি এখানে? না, ও তো ট্রিটমেন্টের মাঝখানেই চলে গেল। কেন? ওই মেয়েটা এখানে আসবার পরই 2-3 ঘন্টা পর একটা ছেলে এখানে আসলো। ছেলে? ছেলে এসেছিল? হ্যাঁ,
ও ছেলেটা এখানে কি করে পৌঁছলো? ওকে জানতো রজনী এখানেই আছে? বোধহয় ওই ওকে এখানে ফোন করে ডেকেছিল। একবার এটা দেখুন তো, এটাই কি সেই ছেলেটা? এই ছেলেটাই ছিল, কিন্তু কিন্তু ওর কি হয়েছে? এই ছেলেটি মারা গেছে। তার মানে হলো রজনী এই ছেলেটার সঙ্গে এখান থেকে গিয়েছিল। হ্যাঁ, তার মানে এই ছেলেটি 3 দিন আগে কেরালায় ছিল। স্যার, এই রজনীর নিশ্চয়ই কোনো না কোনো হাত আছে এই ছেলেটার মৃত্যুতে। আমাদের এটা জেনে নিতে হবে যে ও এখান থেকে যাওয়ার পর কি কি ঘটেছিল। স্যার, এমনও তো হতে পারে যে এই ছেলেটা রজনীকে ভালোবাসতো, আর যেই লোকটার সাথে রজনীর বিয়ে হওয়ার কথা ছিল সেই হয়তো এই ছেলেটাকে মেরেছে। ছেলেটাকে দেখে রজনী খুব কাঁদছিল, আর কিছুক্ষণ পরেই ওরা বাইরে খেতে গেল। স্যার, যদি এরা দুজন বাইরে খাবার খেতে যায় তাহলে বেশি দূর নিশ্চয়ই যায়নি, এখানে আশেপাশেই হয়তো খেয়েছিল খাবার। হ্যাঁ অভিজিৎ, একটা কাজ করা যায়, আশেপাশে 1-2 কিলোমিটার মধ্যে যে কটা রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করে দেখো। লেটস গো। এক্সকিউজ মি। Yes, may I help you, sir? Please have a seat. একবার এই ফটোটা একটু দেখুন তো। এই মেয়েটা কি এখানে এসেছিল 3 দিন আগে? এই মেয়েটা? হ্যাঁ, আর এই ছেলেটাও ছিল। এর কি হলো? এ মারা গেছে। কিছু কি মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ, এইখানে এসেছিল ওরা, ওইখানে ওই টেবিলটাতে বসেছিল। এই টেবিলটাতে? হ্যালো স্যার, ওই হোটেলটা পেয়ে গেছি। মেয়েটা খুব কাঁদছিল স্যার। কাঁদছিল? কেন কাঁদছিল? তুমি শুনেছিলে কি কথা বলছিল? কাছে গেছিলে তুমি? আমি দূর থেকে দেখেছিলাম, ছেলেটা ওকে বোঝানোর চেষ্টা করছিল। ফেডরিক, ওই দিকটায় স্যার। হ্যাঁ। আচ্ছা, তোমার মনে পড়ছে ওই মেয়েটাকে কি এর আগে দেখেছো এখানে? হ্যাঁ, কোনো কিছু? হ্যাঁ ভাই। হ্যাঁ স্যার। ও এখানে এসেছিল? হ্যাঁ স্যার। মেয়েটা নাকি কাঁদছিল আবার। কাঁদছিল? আচ্ছা, ওই ছেলেটা কি ওই মেয়েটার সঙ্গে ছিল? হ্যাঁ স্যার। তারপর কি হলো? আর তারপর ওরা চলে গেছিল। চলে গেছে? কোথায় চলে গেছে তুমি জানো কিছু? সেইটা তো জানি না স্যার, কিন্তু ওরা অটোতে গেছিল। অটোতে? অটোর নাম্বার মনে আছে? অটোর নাম্বারটা তো মনে নেই, কিন্তু যে অটো চালায় সে কিন্তু আমার বন্ধু হয়। স্যার, ও যেটা বলছে সেটা হলো যে অটো ড্রাইভার ও এর বন্ধু হয়। ফ্যান্টাস্টিক, এ তো খুবই ভালো কথা। যে অটোতে করে ওই মেয়েটা গেছে সেই অটো চালকের বন্ধু হয়। আচ্ছা, ওর কাছে ফোন তো নিশ্চয়ই আছে? হ্যাঁ আছে স্যার। তাহলে ওকে তাড়াতাড়ি ফোন করো, দেখো ও কোথায় আছে। হ্যালো হ্যালো, গণেশ বলছিস? হ্যালো, হ্যাঁ আমাদের রেস্টুরেন্টে সিআইডি এসেছে, তোর সঙ্গে দেখা করতে চায়। ওকে তুই চিন্তা করিস না, ভয় পাস না, ভয় পাস না। ওরা শুধু তোর সঙ্গে একটা কথা বলতে চায়, ওরা তোর অটোর নাম্বার চাইছে আর তোর সঙ্গে দেখা করতে চাইছে। আর ওই সেই দিনে ওই ছেলে আর মেয়েটাকে নিয়ে গেলি না, মেয়েটা কাঁদছিল। ওকে ওকে, বুঝেছি। তুই কোথায়? তোপুমবাড়ি। ওকে, তোর অটোর নাম্বারটা বল। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। স্যার, ও এখন তোপুমবাড়িতে আছে। তোপুমবাড়ি? নাম্বার পেয়েছো অটোর? হ্যাঁ স্যার, ওর অটোর নাম্বার হলো KL02X2331। 2331। গ্রেট, লেটস গো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার।
আপনারা সিআইডি? হ্যাঁ। ওই মেয়েটার ব্যাপারে আমার বন্ধু ফোন করেছিল। ওই ছেলে মেয়েটি যখন অটোতে ওঠে তখন থেকে মেয়েটি কেঁদেই যাচ্ছিল। তেমনও কিছু তো আমার চোখে পড়েনি। আচ্ছা স্যার, ও বলতে চাইছে যে মেয়েটি নিজে থেকেই কাঁদছিল, ও সেরকম কিছু করেইনি মেয়েটির সাথে। দিনও একে জিজ্ঞাসা করো সেদিন ওদেরকে কোথায় ছেড়ে এসেছে। তুমি ওদের কোথায় ছেড়েছিলে মনে আছে? মেন রোডের সামনে একটা বাড়ির কাছেও নামিয়েছিলাম। আচ্ছা স্যার, এ বলছে যে মেন রোডের কাছে একটা বাড়ির সামনে ওদের ছেড়েছিল। বাড়ির সামনে? চলো ওকে বলো আমাদের নিয়ে যেতে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি অটো চলো। নিয়ে আমাদের সাথে ঠিক আছে স্যার। দয়া অটোর ওপর নজর রাখো। ঠিক আছে স্যার। আরে এখানে তো ভিড় কেন? ব্যাপারটা কি? স্যার মেয়েটিকে এখানেই ছেড়েছিলাম। স্যার ওই মেয়েটিকে এখানেই ও ছেড়েছিল। ভেতরে গিয়ে জিজ্ঞেস করো। চলো একটু দেখি এখানে কি হয়েছে। ওর বাড়িতে কেউ ঢোকে, তারপর কিছুতে বোধহয় আগুন লাগিয়ে দিয়েছিল। স্যার ও বলছে যে এখানে কেউ ভেতরে ঢুকেছিল, তারপর ভেতরের কোনো জিনিসের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুন লাগিয়ে দিয়েছে? আচ্ছা, এটা ওই ছেলেটা নয় তো যার খোঁজে আমরা এখানে এসেছি? দিনো এই ফটো দেখাও, জিজ্ঞেস করো এটা ওর বাড়ি কিনা। দেখো তো এই ছেলেটা কিনা। এটা তো রোহান মনে হচ্ছে, একে তো খুব ভালো করে চিনি। এর কি হয়েছে? দেখে ভয় করছে। এ কি মরে গেছে নাকি? হ্যাঁ স্যার, স্যার এরা বলছে যে এই ছেলেটা এখানেই থাকতো আর ওর নাম হচ্ছে রোহন। রোহন? চলো গিয়ে ভেতরে দেখি। এক্সকিউজ মি, এই ধোঁয়াটা তো এখনো বেরোয়নি। হ্যাঁ সেটাই তো, আগুন কোথায় লেগেছে দেখা তো যাচ্ছে না। না, কিচেনে তো নেই। এখানেও তো নেই। স্যার। হ্যাঁ হ্যাঁ দা স্যার, আগুন ফটোগ্রাফগুলো জ্বালানোর জন্য লাগানো হয়েছিল। অদ্ভুত ব্যাপার, পুরো বাড়িটা ছেড়ে শুধু এই ছবিগুলো জ্বালানো হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে কেউ প্রমাণ লোপাট করার জন্য এই সমস্ত করেছিল, না হলে এরকম ঝুঁকি কেন সে নেবে? ঘরের ভেতর ঢুকে খুঁজে খুঁজে সমস্ত ফটোগুলো জ্বালিয়েছে। এটা আবার কার ফটো টাঙানো? দিনো স্যার, তুমি নিচে যাও আর প্রতিবেশীদের জিজ্ঞেস করো এই ছেলেগুলো কারা। তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ ঘরের মধ্যে থেকে ক্যামেরা আর এই ট্রাইপড পেয়েছি স্যার। তাহলে এখানে কোনো ফটোগ্রাফার থাকে? আরে এর নাম তো দেব, এ তো এখানেই রোহনের সাথে থাকতো। কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল এখান থেকে। ওকে স্যার, স্যার স্যার এর নাম হলো দেব, এই এখানে থাকতো ওই রোহনের সাথে। এখানে থাকতো? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের আসার কিছুক্ষণ আগেই ও এখান থেকে চলে গেছে। চলে গেছে? যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করো কোথায় গিয়েছে। দিনো, জিজ্ঞেস করো। আচ্ছা ও কোথায় গেছে? আরে ওই যেটা কি, আমি একটু আগে রোহনের সঙ্গে কথা বলছিলাম আর তখনই ও এখান থেকে চলে যায়, কোনো কথা শোনেনি। স্যার, স্যার ও বলতে চাইছে যে ও রোহনের সাথে ফোনে কথাবার্তা বলার চেষ্টা করছিল আর এরপরে ও এখান থেকে পালিয়ে চলে যায়। যদি এখনই আমরা বেরোই তাহলে ওকে ধরতে পারবো স্যার। গুড। অভিজিৎ স্যার, এই ফটোটা নাও। হ্যাঁ। বেশি দূর যেতে পারেনি, গিয়ে
অভিজিৎ, ছেলেটাকে পেয়ে গেছি। হ্যাঁ দয়া, হ্যাঁ আমি দেখে নিয়েছি, তোমার পিছনেই রয়েছে। আমি বিবেক আর ফ্রেডরিককে বলছি। হ্যালো বিবেক, পেয়ে গেছি আমরা ওকে, ওর পিছনেই যাচ্ছি, ফলো মি। দয়া, এটা ওই ফটো স্টুডিও। দেখো দেখো এদিকে। গুড, নাইস, পারফেক্ট। ওয়ান মোর, ওয়ান মোর। বন্ধ করো। দেব কোথায়? দেব কে? এই নামে কাউকে জানি না স্যার। কি বললে? এক্ষুনি ঢুকলো, দেখোনি মানে কি? হ্যাঁ, কি হচ্ছে এখানে? মডেলিং, মডেলিং, মডেলিং হচ্ছে? এক্ষুনি বার করছি মডেলিং। জানি না এরা কারা। মডেলিং? হ্যাঁ হ্যাঁ, পেলে? কি হলো ফ্রেডরিক? উপরেও দেখলাম না স্যার। ওপরেও নেই? ও, এখানে বসে আছে? হ্যাঁ, দেব নাম না তোর? আপনারা আপনারা সিআইডি মুম্বাই। সিআইডি? কি হয়েছে? তুই বাড়ি থেকে পালালি কেন? হ্যাঁ, আমি বাড়ি থেকে? হ্যাঁ, আগুন কেন লাগিয়েছো বাড়ির মধ্যে? আর কাদের ফটোগ্রাফ ছিল যেগুলো তুমি পুড়িয়ে দিলে? মডেলের ফটো ছিল, মডেলদের। আমি একজন ফটোগ্রাফার, অ্যাক্টার্স আর মডেলদের পোর্টফোলিও বানাই। মেয়েদের ছবি ছিল না? মেয়েদের ছবি ছিল না? সবারই ছিল, ছেলেদেরও ছিল আর মেয়েদেরও ছিল। এই চট করে বল, নাহলে তোর। বল। আমি পড়াইনি, আমি তো নিজেই ঘাবড়ে গেছিলাম ও ওখানে আগুন দেখে, তাই জন্য পালিয়ে গেলাম। সব এ রোহনের সঙ্গেই থাকতো সব, এ সব কিছু জানে সব। রোহন? হ্যাঁ, রোহন মারা গেছে। কি? রোহন মরে গেছে? হ্যাঁ, ওর খুন হয়েছে। আচ্ছা, এই রোহন কাজ কি করতো? হ্যাঁ, রোহন একজন মডেল কোঅর্ডিনেটর ছিল। কি চাই? চলো যাও, নিজের কাজ করো। ওই এনেছিল এই মেয়েগুলোকে আমার কাছে ফটো তোলার জন্য। যে মেয়ের ছবি তুলেছিস না, তাদের সবার ছবি নিয়ে আয় এক্ষুনি। হ্যাঁ, নিয়ে আয়। হ্যাঁ। আরে আমি ফেঁসে গেছি বন্ধু। কি হলো? রোহনের খুন হয়ে গেছে। খুন? কি করে? রোহন মরে গেছে। কি করে? আমি কি করে জানবো? রজনীর ফটো তো নেই এর মধ্যে। এই মেয়েটা এসেছিল এখানে ফটো তোলার জন্য। এই মেয়েটা তো এসেছিল এখানে। অভিজিৎ, কি পাওয়া গেছে? স্যার, এখানে প্রচুর মেয়ের ছবি পাওয়া গেছে।
আর রজনীও এসেছিল মডেলিং এর জন্য। রজনীও এখানে এসেছিল? অভিজিৎ, একটা কাজ করো, প্রত্যেকটা মেয়ের ফটো টিভিতে দেখাও আর নিউজ পেপারেও ছাপাও। কোনো না কোনো মেয়ে তো সামনে আসবে যে এই রোহনের ব্যাপারে কিছু বলতে পারবে। হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, জায়গাটা কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ওখানে এক্ষুনি যাচ্ছি। উই আর কামিং সুন। ওকে স্যার, রজনীর মোবাইল ফোনের হদিশ পাওয়া গেছে। গুড। কোথায় পাওয়া গেছে? স্যার, ওর মোবাইল ফোন এখানকার একটা মল থেকে পাওয়া গেছে, ওখানেই সিগন্যালটা আছে। তাহলে ওই মলেই যাওয়া যাক। চলো তাড়াতাড়ি, প্রত্যেককে ফটো দেখিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ বিবেক, কিছু জানা গেল? এখন অবধি কিছু জানতে পারিনি সব। খোঁজো খোঁজো, সমস্ত দোকানগুলো ভালো করে খোঁজো, কোনো দোকান ছাড়বে না। হ্যাঁ দাদা, নিচে রেস্টুরেন্টে দেখি চলো। নিচে? হ্যাঁ চলো চলো। এটা চলো দেখি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আপনি একটু এটা দেখুন, এই মেয়েটা এখানে এসেছিল? এই মেয়েটা? হ্যাঁ স্যার, এই মেয়েটা তো এইমাত্র আধা ঘন্টা আগে এখানে এসেছিল। এক্ষুনি এসেছিল? হ্যাঁ স্যার। এক মিনিট, এ একাই ছিল নাকি এর সঙ্গে আর কেউ ছিল? স্যার, একটা ছেলে ছিল ওর সাথে। হ্যাঁ, ছেলে ছিল? হ্যাঁ স্যার। প্রথমে ও একা বসেছিল স্যার, তারপরে ওই ছেলেটি এলো, তারপর ওই দুইজন একসাথে চলে গেল। কি বলছো তুমি? কি হয়েছে? কিছু পাওয়া গেছে? স্যার, মেয়েটা এখানে এসেছিল। এখানে এসেছিল? হ্যাঁ স্যার, কিন্তু একজনের সঙ্গে চলেও গেছে। কোনো একটা ছেলে ছিল স্যার। রজনী ধরা পড়তে পড়তে বেঁচে গেল স্যার। ড্যাম ইট। আর কোনো কথা মনে পড়ছে ওই মেয়েটার ব্যাপারে? কোনো বিশেষ জিনিস? হ্যাঁ স্যার, ও একটা প্যাকেট ছেড়ে গেছে স্যার। প্যাকেট? কোন প্যাকেট? কই নিয়ে এসো। স্যার, এক মিনিট স্যার। তাড়াতাড়ি। স্যার, হতে পারে ওই প্যাকেটের সাহায্যে আমরা রজনী অবধি পৌঁছতে পারবো। হ্যাঁ স্যার, এই প্যাকেটটা দেখো তো খুলে। এগুলো তো রজনীর ফটো। স্যার, মনে হচ্ছে এগুলো ওই ছবিগুলোই স্যার যেগুলো দেব তুলেছিল। এই তারিখটাও বেশি পুরনো নয় স্যার। অভিজিৎ, আমি এটা বুঝতে পারছি না যে রজনীর বিয়ের মুহূর্তে পৌঁছে গেছে আর ওই মডেলিং এর ভূত ওর মাথায় চাপলো কি করে? সেটা তো রজনীর বাড়ি থেকেই জানা যাবে স্যার। বেণুগোপাল বাবু? ইয়ে স্যার। বেণুগোপাল বাবু, আপনি তো বলেননি যে আপনার মেয়ে মডেলিং করে? হ্যাঁ দেখুন এই ফটোগুলো দেখুন। রজনী মডেলিং করতো? রজনীর কোনো খোঁজ পেয়েছেন? না। আচ্ছা, উনি হয়তো জানেন না, কিন্তু আপনি তো জানতেন যে আপনার মেয়ে মডেলিং করে। না 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 আর তুমি? না, ও আমায় এ ব্যাপারে কখনো কিচ্ছু বলেনি। কাউকে ও বলেনি, অথচ সে মডেলিং করে যাচ্ছে। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। আচ্ছা আচ্ছা, আপনি টিভিতে ফটো দেখেছেন? আপনার মেয়েকেও? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই সকালেই দেখা করছি। কোথায়? মাটানচেরি, জু টাউন?
অ্যান্টিক শপ। ওকে ওকে গুড। কার ফোন ছিল অভিজিৎ? স্যার এই যে কটা মেয়ের ছবি আমরা দেখিয়েছি টিভিতে, তার মধ্যে একটা মেয়ে হচ্ছে মালিনী। তার বাবা ফোন করেছিল, হয়তো উনি জানেন যে এই সব গন্ডগোল কি। এদিকেই মনে হচ্ছে। এদিকটা গিয়ে দেখতে হবে। এটাই স্যার। এটাই। চলো বিবেক, স্যার তুমি আর ফেডরিক ফোন করে করে ওই বাকি মেয়েগুলোর ব্যাপারে জেনে নাও। ইয়েস স্যার। ওকে। আমি এসিপি প্রদ্যুমান, আর এরা আমার সিআইডি টিমের সবাই। আমার মেয়ে হারিয়ে গেছে স্যার, টিভিতে ওর ফটো দেখলাম, চিন্তাটা বেড়ে গেল। কিন্তু ও হারিয়ে গেল কি করে? কিছু না বলেই চলে গেছে? মেয়ে হিসেবে ও তো অনেক ব্রাইট, কিন্তু মডেল হতে চেয়েছিল। আমরা বারণও করেছিলাম, কিন্তু ও কথাই শুনলো না। একদিন বলতে শুরু করলো যে ও মুম্বাই যেতে চায়। তো মুম্বাইতে চলে যায়? হ্যাঁ, আর তারপর থেকে ওর কোনো খবর পাওয়া যায়নি। কোনো ফোনও করেনি ও? না। কোনো অ্যাড্রেস জাতীয় কিছু দিয়ে গেছে আপনার মেয়ে যাওয়ার আগে? না স্যার, কোনো অ্যাড্রেসও দেয়নি। বলেছিল মুম্বাইয়ে গিয়ে ফোন করবে, না এলো কোনো ফোন, না কোনো মেসেজ। সব হ্যাঁ, বাকি তিনজন মেয়েদের সম্পর্কে জানতে পেরেছি সব। তারা মডেল হতে গেছিল। হ্যাঁ স্যার, ওদের বাবা মাও চাইতো না যে ওরা মডেলিংটা করুক, কিন্তু ওই মেয়েগুলো জেদ করে মুম্বাই চলে যায়। ওই মেয়েগুলোরও কোনো খবর পাওয়া যায়নি? একদমই নয় স্যার। কেউ আছে যে এদেরকে ফাঁসাচ্ছে? হ্যাঁ স্যার, মডেলিং এর নাম করে নিয়ে গেছে ওদের। এক্সকিউজ মি স্যার। হ্যালো, হ্যাঁ সিআইডি ইন্সপেক্টর দিনো। হ্যাঁ বলুন, কি হয়েছে? আচ্ছা, পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, ওর কথাই বলছিলাম। এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। শিওর 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 স্যার, গুড নিউজ। স্যার রজনীর মোবাইলের লোকেশনটা খুঁজে পাওয়া গেছে স্যার। মোবাইল কোম্পানি ওর হদিশটা পেয়ে গেছে যে ওর মোবাইল কোথায় আছে। কোথায় আছে স্যার? এখান থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দির আছে, সেখানে ফেস্টিভ্যাল হচ্ছে, ওখানে খুব ভিড় স্যার। ওখানেই আছে মোবাইলটা। স্যার হতে পারে রজনী ওখানেই রয়েছে। রাইট স্যার। চলো এক মিনিট। মিস্টার রামেশ্বরন, আমরা আপনার মেয়েকে নিশ্চয়ই খুঁজে বের করবই। ডোন্ট ওরি। ওকে, থ্যাংক ইউ। দিনো স্যার, মোবাইল কোম্পানির সঙ্গে কন্টিনিউ কথা বলে যাও। ওদের জিজ্ঞেস করে যাবে ওই ফোনটা যেখানে যেখানে মুভ করবে আমাদের যেন জানায়। ওকে স্যার। লেটস গো। অভিজিৎ, ওই মেয়েটি এখানে একা আসেনি, কেউ না কেউ জোর করে মেয়েটিকে তুলে নিয়ে এসেছে এখানে। হ্যাঁ, আচ্ছা। স্যার ও নিজের ফোন বারবার অফ করছে, তারপর আবার সুইচ অন করছে। হ্যালো দিনো, এখন কি বলছে মোবাইল কোম্পানি? ফোনটা কি এখনো এখানেই আছে? আচ্ছা, এখনো আছে মেলার মধ্যে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করছি তোমায় পরে। মেয়েটি এখন এখানেই আছে স্যার। হ্যাঁ স্যার, আমি এখনই ওদের সাথে কথা বলেছি। রাইট স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার। বিবেক, আমি হাঁপিয়ে গেছি ভাই। স্যার আপনি এখানেই দাঁড়ান স্যার, আমি দেখছি সামনে গিয়ে। হ্যাঁ তাই কর।
না এখানে কোথাওই আছে? আরে মোবাইল কোম্পানির লোক বলছে ও এখানেই আছে। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, এত ভিড়ের মধ্যে মেয়েটাকে যদি কেউ ডিস্টার্ব করে ও তো চেঁচাবে, তাই না? হ্যাঁ স্যার, স্যার সব জায়গায় খোঁজ করলাম কিন্তু ওকে দেখাই যাচ্ছে না। ও চিৎকার করছে না কেন এটাই তো বুঝতে পারছি না। স্যার মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্যার 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 মোবাইল কোম্পানি বলছে যে ওই মেয়েটি এখান থেকে চলে গেছে। ওর নেটওয়ার্ক কি পাওয়া যাচ্ছে? কিছু জানতে পারলে? স্যার মেয়েটি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওকে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেছে? নো আইডিয়া স্যার। এত কাছে এসেও আমরা কিছু করতে পারলাম না। কে কি করেছে খুঁজে বের করতেই হবে। চলো দেখে গিয়ে। স্যার, হ্যাঁ, এর মধ্যে নিশ্চয়ই ওই লোকটাও জানতে পেরে গেছে যে পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ স্যার এছাড়াও আরও জেনে গেছে যে মেয়েগুলো গায়েব হয়ে গেছে তাদের বাড়ির লোকজন তো তাদের খুঁজছে, তারপরেও একের পর এক মেয়েকে একইভাবে তুলে নিয়ে যাচ্ছে। আরে না না স্যার, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে যদি কাল রাতে ওই লোকটাই মেয়েটাকে ওই মেলার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ও কোথাও লুকিয়ে বসে আছে। খোলা আকাশের নিচে নিশ্চয়ই ঘুরবে না স্যার। ফেডরিক, ডিটেকশনের মানে হলো চান্স নেওয়া। হতে পারে ওই লোকটা কোনো ভুল করে বসেছে। আর ক্রিমিনালরা নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবেই। হ্যাঁ। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ সিআইডি ইন্সপেক্টর দিনো। কোনো নিউজ স্যার? হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওর নেটওয়ার্ক পাওয়া গেছে বলছো? ওকে 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 স্যার, ওই মেয়েটির মোবাইল ফোন আবার অন হয়েছে স্যার। গ্রেট। কোথায় আছে এখন ওই মেয়েটা? স্যার এখানেই কাছাকাছি একটা জেটির কাছে। আচ্ছা চলো। ইয়েস স্যার। দিনো, ইয়েস স্যার। জিজ্ঞেস করো এদেরকে এরা দেখেছে কিনা কোনো মেয়েকে ধরে নিয়ে যেতে। কি বলছো? তোমরা এখানে কোনো মেয়েকে যেতে দেখেছো? শুনতে পাচ্ছি না। আরে কোনো মেয়েকে যেতে দেখেছো? এই দিক থেকে দেখেছি, গেল একটু আগে। কোন দিকে? সামনের দিকে। আচ্ছা, কি ধরনের নৌকা? প্যাসেঞ্জার বোট, স্পিড বোটে নয়। আচ্ছা ঠিক আছে স্যার, ওরা স্পিড বোটে যায়নি স্যার, ওটা প্যাসেঞ্জার বোট ছিল। ওখানে প্রচুর লোক আছে স্যার, মেয়েটি ওখানেই আছে স্যার। চলো তাড়াতাড়ি চলো, ওখানে ওইদিকে। ওই যে সামনে বোটটা দেখা যাচ্ছে ওখানে নিয়ে চলো। হ্যাঁ ওইখানে। চলো তাড়াতাড়ি চলো। ওইদিকে তাড়াতাড়ি চলো। ভোট দাঁড় করো। ভোটটা থামাও বলছি। আমরা সিআইডি থেকে ভোট থামাও। ভোট দাঁড় করো বলছি। ভোটকে থামাও বলছি। দাঁড়াও। ভোটটা থামাতে বলছি না। এই ভোট থামাও। দাঁড়াও বলছি। দাঁড়াও অভিজিৎ, দাঁড় করো ভোটটাকে। ভোট দাঁড় করো। ওই দাঁড়। থামো বলছি। ভোট থামাও। ওখান থেকে যেন কেউ যেতে না পারে। ওকে সব। চলো চলো। মেয়েরা কোথায়? জানি না। মেয়েগুলো কোথায়? বলছি তো। অভিজিৎ তুমি ছাড়ো, আমি দেখছি। ওই, মেয়েরা কোথায়? কোথায় আছে বল। কোথায় বল। কোথায়? ভেতরে কোথায়? হ্যাঁ, টয়লেটের মধ্যে। বস এখানে, বস। টয়লেটে? অভিজিৎ আসুন, বাইরে আসুন আপনারা। আসুন, বাইরে আসুন। বসো। সিট ডাউন। আচ্ছা রজনী কোথায়? কে রজনী? প্লিজ স্যার, প্লিজ আমাদের বাড়ি নিয়ে চলো। ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। ওকে জিজ্ঞেস করো। রজনী কোথায়? বল রজনী কোথায়? আচ্ছা একটা কথা বলো, অন্য কোনো মেয়ে ছিল তোমাদের সঙ্গে? অন্য কোনো মেয়ে ছিল? ওকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? জানি না। রজনী এখানে নেই। দিনো, ইয়েস স্যার। একটু রজনী নাম্বারে ফোন করে দেখো তো। স্যার দেখো তো ফোন ধরে কিনা। তাড়াতাড়ি করো দিনো, আমাদের হাতে টাইম নেই। হ্যালো স্যার, ফোন তুলেছে কেউ? কোনো লোক স্যার?
কোনো লোক কথা বলছে? হ্যালো, তোমরা স্যাডের লোকরা খুব নিজেদের চালাক মনে করো, তাই না? বাঁচাতে পারবে না তোমরা রজনীকে, ওকে মরতেই হবে। চল স্যার, স্যার পালিয়ে যাচ্ছিল। পালাচ্ছিল? হ্যাঁ আয়, এখানে যে মেয়েটা ছিল রজনী, কোথায় গেল? স্যার এই মাত্র 5 মিনিট আগে একটা বোট নিয়ে পালিয়ে গেছে স্যার। স্পিড বোটে নিয়ে গেছে? আয়। একবার আমার হাতের মুঠোয় তোমাকে পাই, তখন বুঝিয়ে দেব কে জিতবে আর কে হারবে, বুঝেছ? তোমার একটা পা ফেলবো এন্ড্রাকুল। Come on, fast! 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 আরো জোরে! ওই দেখা যাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো। এরা আবার কারা আসছে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তুমি ঘাবড়িও না, আমরা আসছি। দাঁড়া বলছি। মেয়েটাকে ছেড়ে বলছে। আই চুপ করে বস, বলছি বস। ভালো ভালো বলে দিচ্ছে, বলটা ছেড়ো। আয়, ছাড়ো, ছাড়ো আমাকে। বোট থামা বলছে। বোটটা দাঁড়া। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। অভিজিৎ, দাঁড়া, মেয়েটাকে বাঁচাও, আর ওই লোকটাকে গুলি চালিয়ে দাও। এই, বোট থামানো বলছি না, থামা। কে লোকে? এই, stop, stop the boat. দাঁড় করো। বোট দাঁড় করো। বোট দাঁড় করো। বোট থামাও। Stop the boat. থামা বলছি। সাবধানে। Stop. অভিজিৎ, দাঁড়া, তোমরা উঠে যাও। ওকে ওখান থেকে উদ্ধার করো। কি হচ্ছে কে? রজনী কামিয়া এসো দেখে। চলো চলো চলো, বসো বসো। চলো বোট ঘোরাও, চলো চলো, বিবেক নিয়ে এসো। নিয়ে চলো, নিয়ে চলো ওকে। দেখো মা, একটা কথা বলো, যখন ওরা তোমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল তখন তুমি চিৎকার করলে না কেন? চেঁচাওনি কেন? যদি আমি এটা করতাম তো ওরা আমার বাবা মাকে মেরে ফেলতো। আরে তোমার কাছে তো মোবাইল ফোন ছিল, বারবার অন অফ করছিলে কেন? কাউকে তুমি ফোন করোনি কেন? প্লিজ স্যার, আপনি আগে আমার বাড়ি চলুন, আমি আপনাকে সব বলে দেবো যে এগুলো করছে নাকি। প্লিজ স্যার। ঠিক আছে। আন্টি, রজনী ফেরত চলে আসবে, নিশ্চয়ই আসবে। মাফ করবেন আপনারা, আমাকে মুম্বাইতে ফিরে যেতে হবে। অ্যাকচুয়ালি একটা জরুরি কাজ চলে এসছে, এই জন্য আর দাঁড়াতে পারবো না। যদি আপনাকে আরো একটু সাহায্য করতে পারতাম রজনীকে খোঁজার জন্য। আমরাও তো ওখানেই যাচ্ছিলাম, আমাদের সাথে চলুন। আপনারা আপনারা কষ্ট কেন করছেন? আমি তো প্লেনে চলে যাব। না না, এতে কষ্টের কি আছে? এটা তো আমাদের ডিউটি। আপনাকে তো আমরা ঝুলিয়ে নিয়ে যাব। আপনারা কার কথা বলছেন আর কি বলতে চাইছেন আপনারা? মেয়েদেরকে না বেচা করো বাইরের দেশে? হ্যাঁ, এই নিজের বুক সামলে কথা বলুন। রোহন তোমার জন্যই কাজ করতো না? সহজ সরল মেয়েদের বোকা বানাতো,
তোমার জন্য মডেল হওয়ার লোভ দেখিয়ে কি? আরে আরে কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? ছোট লক্ষ্য থাকার, হ্যাঁ? নিজের বন্ধুর মেয়ে রজনীকেও ছাড়িসনি তুই। আরে এগুলো এগুলো সব মিথ্যে কথা বলছেন। এটাই সত্যি। রজনী রজনী তুমি এখানে? কে মুখ শুকিয়ে গেল দেখে? ইনি রজনীকে মারতে চলেছিলেন। রজনী রজনী আমার কথা শোনো, আমি 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 এই কাজ করিনি রজনী। এই বদমাশ লোকটা আমাকে নিয়ে গেছিল, এটা বলে যে রোহন আমার সাথে দেখা করতে চায়, আর তারপর এই লোকটা ওর গুন্ডাদের হাতে আমায় তুলে দিল। আরে এটা কিভাবে সম্ভব? আমি তোমার মেয়েকে আরে আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু সেরকম করিনি। মা, রোহনকে কেন খুন করেছিস? আরে আরে কি কথা বলছেন আপনারা? আপনারা না জেনে শুনে আমাকে কি হচ্ছে এগুলো সব? আমাকে ধরে আচ্ছা বলছি 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 রোহন রজনীর সাথে প্রেমের নাটক করতে করতে সত্যি সত্যি ভালোবেসে ফেললো, এই জন্য আমার ওকে মারতে হলো। একের পর এক এত তুমি অপরাধ করেছো, এবার জেলে বসে কাটাও তুমি বাকি জীবনটা। ফাঁসি তো হবেই।